দেখুন, গান্ধীজিকে হত্যা যে করেছিলেন নাথুরাম গোডসে, বিজেপি একটা এমন দল, প্রজ্ঞা ঠাকুরকে টিকিট দিয়ে এমপি বানানো হয়েছিল এবং প্রজ্ঞা ঠাকুরের একটি কুখ্যাত মন্তব্য আছে যেখানে উনি বলেন নাথুরাম গোডসে দেশভক্ত থা, দেশভক্ত হ্যায়, দেশভক্ত রহেগা। এটা হচ্ছে বিজেপির মানসিকতা। আমাদের ফাদার অফ দ্য নেশন যাকে আমরা বলি, মহাত্মা গান্ধীর হত্যাকারীকে যারা পুজো করে, যারা বারংবার গান্ধীজির উপরে নাথুরাম গোডসেকে চুজ করে, সেই দলের যখন সরকার চলছে আপনি এর থেকে বেশি কি আশা করতে পারেন? মহাত্মা গান্ধীকে ওরা শুধু হত্যা করেনি, আজকের দিনে যখন মহাত্মা গান্ধীর লেগেসিকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, মনরেগার মাধ্যমে আমরা গ্রামীণ প্রান্তিক মানুষের হাতে টাকা তুলে দেওয়ার কাজ করছি, রুরাল ইকোনমির একটা ডিপেন্ডেন্সি আছে এর উপরে, তখন আমরা দেখছি যে মনরেগাকে শেষ করার চেষ্টা, মনরেগাকে ডাইলুট করার চেষ্টা, মহাত্মা গান্ধীর লেগেসিকে শেষ করার চেষ্টা। মহাত্মা গান্ধীর হত্যা তো তারা করেইছে, মহাত্মা গান্ধীর লেগেসির হত্যা করারও চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। মহাত্মা গান্ধীকে হত্যা করে তার যে লেগেসি শেষ করতে পারেন, এবার কি তার নামের উপরে তারা আঘাত হানছে? সেটাই তো, এটা লেগেসি শেষ করার চেষ্টা ছাড়া তো আর কিছু নয়। না হলে মনরেগার মতো এত, ওরা যখন প্রথমবার মোদিজি এলেন তখন উনি কি বললেন, আমি মনরেগাকে শেষ করে দেবো। তারপরে দেখলেন যে রুরাল গ্রামীণ ইকোনমি অর্থনীতি কতটা ডিপেন্ডেন্ট এটার উপরে, তখন উনি কি করলেন, মনরেগা থেকে মহাত্মা গান্ধীর লেগেসিকে শেষ করার চেষ্টা করলেন এবং মনরেগাকে এই এখন 60-40 করে রাজ্যের উপরে আর্থিক বোঝা চাপিয়ে ওরা মনরেগাকে আরো ডাইলুট করে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, শুধু মনরেগা কেন, আমরা দেখছিলাম যে ইকোনমি সার্ভে রিপোর্টস এসেছে, সেখানে আরটিআইকে ওরা ডাইলুট করার চেষ্টা করছে। 2025-এর ডিসেম্বর মাসে 26,000 আরটিআই কেসেস পেন্ডিং রয়েছে। এই সরকার স্বচ্ছতাতে বিশ্বাস করে না, ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করে না। তারা চায় না যে আরটিআই অ্যাক্টিভিস্টরা তাদেরকে প্রশ্ন করুক। এই জন্যে প্রধানমন্ত্রী মোদি কোনো প্রেস কনফারেন্সের সামনে যান না। স্ক্রিপ্টেড প্রেস ইন মিডিয়া ইন্টারাকশন ছাড়া আপনারা যেরকম নিজের মনের থেকে প্রশ্ন করতে পারেন যে কোনো বিরোধী দলনেতাকে, আপনারা কোনোদিন ভাবতে পারবেন না যে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনাদের মনের প্রশ্ন আপনারা করতে পারেন। উনি শুধু মন কি বাত করেন, উনি কারোর মন কি বাত শোনেন না। আপনারা কি জানেন যে 100-র উপরে আরটিআই অ্যাক্টিভিস্টের খুন হয়েছে, 25,000-এর বেশি আরটিআই কেসেস পেন্ডিং রয়েছে এবং সেই আরটিআই অ্যাক্টকে ওরা আরও ডাইলুট করেছে, 2019-এ ডাইলুট করেছে এবং ওরা নতুন যে নিয়ম আনার চেষ্টা করছে তাতে আরটিআই অ্যাক্টকে ওরা শেষ করার চেষ্টা করছে। তো শুধু আমাদের ইতিহাসকে ওরা বিতর্কিত করছে না, ওরা আমাদের ইতিহাসকে শেষ করার চেষ্টা করছে, লেগাসিকে শেষ করার চেষ্টা করছে, ওরা স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সিকে শেষ করার চেষ্টা করছে। 2026-এ বিধানসভা ভোট এবং ইতিমধ্যে জোট নিয়ে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে। মোহাম্মদ সেলিম করছেন, শুভঙ্কর সরকার তিনি বলেছেন একাই লড়বেন, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার প্রথম দিন থেকে বলে এসেছেন যে তার মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় কংগ্রেসকে পশ্চিমবাংলার মাটিতে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লক স্তরে তার সংগঠনকে মজবুত করা, যাতে আমাদের কর্মী সংখ্যার বৃদ্ধি হয়, আমাদের সংগঠন মজবুত হয়। কারণ আগামী দিনে আমরা কারো জোট সঙ্গী হয়ে লড়াইটা লড়ি কি আমাদের একক শক্তিতে লড়াইটা লড়ি, উভয় ক্ষেত্রে যদি কংগ্রেস শক্তিশালী হয় তাহলে তারা কংগ্রেস অনেক বেশি কার্যকরী হবে, জোট সঙ্গী হিসেবেও কার্যকারী বেশি হবে, আর একক শক্তিতে লড়াই করলে তো ডেফিনেটলি উই নিড আওয়ার স্ট্রেংথ। তাই আমাদের মূল উদ্দেশ্য, মূল এমফোসিস এতদিন ছিল, আগামী দিনও থাকবে যে আমাদের সংগঠনকে কিভাবে মজবুত করা হয়। এবার আমরা একটা সর্বভারতীয় দল, 5টি রাজ্যে কংগ্রেসের একক বা অ্যালায়েন্সের সরকার আছে। আমাদের সিদ্ধান্ত কোনো পলিটিক্যাল আইসোলেশনে নেওয়া সম্ভবই নয়। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় এআইসিসি এবং আমাদের পিসিসি যে নেতৃত্ব তারা একসাথে নেয়। জেলা থেকে ফিডব্যাক গেছে, এআইসিসি যে আমাদের পর্যবেক্ষক আছেন গুলাম আহমেদ মীর সাহেব এবং এআইসিসির আমাদের যে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন আছে কেসি বেণুগোপালজি এবং এআইসিসির শীর্ষ নেতৃত্ব খার্গেজি, রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি সবাই মিলে সম্মিলিতভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির ফিডব্যাক নিয়ে এবং প্রদেশের যত বড় নেতা আছে সকলের ফিডব্যাক নিয়ে আমরা খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আপনাদের সকলের সামনে রাখা হবে। কেন চাইবে না? তার জন্য দেখুন, মোহাম্মদ সেলিম বলেছেন যে শাসক বিরোধী যে ধর্মনিরপেক্ষ দলেরা আছে তারা এক প্ল্যাটফর্মে আসুক
এবং তারা এক প্ল্যাটফর্মে জোট সঙ্গী হয়ে লড়াই লড়ুক, সেটা তিনি আহ্বান জানিয়েছেন, তিনি আহ্বান জানাতেই পারেন, তাতে কোনো অন্যায় তো আমি দেখি না। কিন্তু একই সাথে যখন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের মতো একটি মানুষের সাথে বৈঠক করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না হুমায়ুন কবির কোনো ধর্মনিরপেক্ষ চেহারা বলে। যিনি বলেন যে তিনি হিন্দুদেরকে মেরে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন বা 70:30, সে কিভাবে কোন নিরিখে তিনি ধর্মনিরপেক্ষ হন আমি জানি না। তবে ওনারা জানেন, তো ওনাদেরকেও সিলেক্ট করতে হবে ওনারা কাদেরকে জোট সঙ্গী হিসেবে চাইছেন। এবং কথা চলছে আমাদের আগামী দিনে এআইসিসি এবং পিসিসির মধ্যে কথা চলছে, এবং সবাই মিলে যথা সময় আমরা একটা সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আপনাদের সকলের সামনে রাখা হবে। বিজেপি 26-এ ক্ষমতায় আসলে বাংলা বাঙালির জন্য কতটা বিপজ্জনক? বিজেপি একটা বর্বর রাজনৈতিক দল এবং সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করা একটা এমন দল যে দলের পুরো বেসিসটা হচ্ছে হেড পলিটিক্স। এরকম একটা দল একটা এমন রাজ্যে আসা যে রাজ্যে 30% মাইনরিটি বসবাস করে, যেটা কিনা একটা নেইবারিং স্টেট, একটা সেন্সিটিভ নেইবারিং স্টেট, মানে বর্ডার স্টেট, এবং সেই বর্ডারিং স্টেটের সাথে নেইবারিং রয়েছে কান্ট্রি রয়েছে বাংলাদেশ। এরকম একটা স্টেটে বিজেপির মতো একটা রাজনৈতিক দল যারা বিভাজনের রাজনীতি করে, যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, তাদের জন্য এরকম একটা এই রাজ্যে সরকার করা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। এবং কোনোভাবে আমাদেরকে বিজেপিকে রুখতে হবে, এটা নিয়ে কোনো সেকেন্ড থটস থাকতে পারে না। সোনার বাংলা গানটা 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তখন বাংলার বিভাজন হয়নি, পরবর্তীকালে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। আজকে যারা সোনার বাংলা বানাবে বলেন, এই সোনার বাংলা গান যখন একজন বাঙালি কংগ্রেস কর্মী আসামে গিয়েছিলেন কিছুদিন আগে, তাকে হেমন্ত বিশ্ব শর্মার সরকার গ্রেফতার করেছিল। যারা বাঙালির মানসিকতা বোঝেন না, যারা রবীন্দ্রনাথকে বোঝেন না, যারা নজরুল ইসলামকে বোঝেন না, তারা কি সোনার বাংলার গঠন করবেন? তা না তারা বাঙালিকে বোঝেন, না তারা বাঙালি মননকে বোঝেন, না বাঙালি মানসিকতাকে বোঝেন। তাই আমার মনে হয় আর যে কোনো রাজনৈতিক দল করুক কি না করুক, বিজেপি সোনার বাংলা তৈরি করতে পারবে না, কারণ তারা বাঙালিদেরকেই বোঝেন। আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে কিছু মানুষ রাস্তা হচ্ছে না বলে প্রশ্ন করলে তিনি বললেন, আগে নিজেরা বাঁচুন, নিজের ধর্ম বাঁচান, রাস্তা পরে দেখুন, আমাদের ধর্ম এত পুরনো একটি ধর্ম, আপনার মনে হয় আমাদের বিজেপি দরকার আছে আমাদের ধর্ম বাঁচানোর জন্য? আমাদের ধর্ম বেঁচে আছে, বেঁচে ছিল, আগামী দিনে আগামী প্রজন্মেও বেঁচে থাকবে। আমাদের ধর্মের নিয়ে বিজেপিকে চিন্তা করতে হবে না, বরঞ্চ উনি যেভাবে বলছেন যে আগে ধর্ম বাঁচান তারপরে রাস্তা নিয়ে চিন্তা করবেন, তার থেকে ওনার মানসিকতা প্রতিফলিত হচ্ছে যে উনি পরিষেবার নামে মানুষকে ঠেঙা দেখাবেন। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বিনিয়োগ, পরিকাঠামো এই নিয়ে বিজেপির কোনো চিন্তা ভাবনা নেই। আজকের দিনে যখন অমিত শাহ এসে বলে যে স্বাধীনতার পরে এবং স্বাধীনতা পরবর্তীকালে এখানে জাতীয় কংগ্রেসের সরকার ছিল, তখন আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কী ছিল? তখন এখানে আমাদের অ্যাভারেজ যেটা বাংলার আর্নিং, সেটা ন্যাশনাল অ্যাভারেজ আর্নিংয়ের থেকে বেশি ছিল। অমিত শাহ নিজে প্রেস কনফারেন্স করে বলে গেছেন। আমার একটাই প্রশ্ন অমিত শাহর কাছে, তখন এখানে সরকার কার ছিল? জাতীয় কংগ্রেসের সরকার ছিল। জাতীয় কংগ্রেস সরকারের সময় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের এই হুগলি যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে শুরু করে আইআইটি, আইআইএম সমস্ত কিছু স্থাপন করা হয়েছে। আরবান প্ল্যানিং থেকে শুরু করে কল্যাণী থেকে বিধাননগরের প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত জাতীয় কংগ্রেসের সময় শুরু হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা এখানে মানুষের উন্নয়নের কথা বলছি, আমরা শিল্প আনার কথা বলছি, বিনিয়োগের কথা বলছি, শিক্ষা স্বাস্থ্যের কথা বলছি, মানুষের দৈনন্দিন ইস্যুস নিয়ে কথা বলছি। আর বিজেপি শুধু ধর্ম বাঁচান, আমি শুধু হিন্দুদের কথা বলবো, মুসলমানদের কথা কেন বলবো? কারণ মুসলমানরা আমাকে ভোট দেয় না। এটা কে বলছেন? লিডার অফ অপোজিশন, যেটা একটা কনস্টিটিউশনাল পজিশন। তিনি বলতে পারেন না যে আমি শুধু 70% মানুষের কথা বলবো, আমি বাকি 30% মানুষের প্রতিনিধি নই। তিনি একটা কনস্টিটিউশনাল পজিশনে থেকে এরকম বিভাজনের কথা বলেন। সেই পার্টির থেকে আপনি কোনো উন্নয়ন আশা করতে পারেন না, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আশা করতে পারেন না। ধন্যবাদ।